এইমস ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটি। আমার নাম প্রশান্ত অধিকারী এবং আমি তোমাদেরকে পড়াবো ইন্ডিয়ান পলিটি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে কনস্টিটিউশন। তার আগে আমরা দেখে নেব হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো শুরু করার আগে আমরা জেনে নিই বেসিক্যালি কনস্টিটিউশন বা সংবিধান যেটা আমরা বলে থাকি সেটা কি। সংবিধান একটা দেশের মূলত সুপ্রিম ল বুক অফ এনি কান্ট্রি, মানে এটা থেকে সমস্ত আইন, সমস্ত দেশের পরিচালনা, সমস্ত দেশ কিভাবে ফাংশন করবে এই পুরো জিনিসটাই বিষয়ে মূলত লেখা থাকে এবং গঠিত করা হয় বা পরিকাঠামো হিসেবে, ফ্রেমওয়ার্ক হিসেবে দেখা হয় সংবিধানকে। এটাকে আরো একটা নামে জানা যায়, সেটা হচ্ছে ফাউন্ডেশন ল বুক অফ এনি কান্ট্রি, মানে যে কোনো দেশের প্রাথমিক নিয়মের বই, সেটাকে বলি আমরা সংবিধান। তো সেরকম ভাবে যেরকম প্রত্যেক দেশের একটা করে সংবিধান থাকে, আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে, কিন্তু সেটা তৈরি করা বা সেটা বানানোর পিছনে একটা বড় ইতিহাস যুক্ত আছে। তো আমাদের আজকে মূলত বিষয় হচ্ছে সেই সংবিধান যেটা আমরা তৈরি করেছিলাম, সেই সংবিধানের ইতিহাসটা জানা, সেটা ব্যাকগ্রাউন্ডটা জানা, যে কিভাবে সেই সংবিধান তৈরি হয়েছিল, প্রথম কখন সে আইডিয়াটা এসেছিল আমাদের মাথায়, কখন আমরা ভেবেছিলাম এটা তৈরি করব এবং তার জন্য কি কি হার্ডলস, কি কি অসুবিধা আমাদেরকে ফেস করতে হয়েছিল এবং কতদিনে গিয়ে সেটা শেষ হয়েছিল। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় তো পলিটি থেকে মোটামুটি 2 থেকে 3 মার্কসের কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষায় আসে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি এবং যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষাতে। এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন থেকে আমরা দেখেছি গত 10 ইয়ার্স বা 15 ইয়ার্স এর কোশ্চেন যদি আমরা উল্টে দেখি, 2 থেকে 3টে কোশ্চেন এসেই থাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যে কি ঘটনা ঘটেছিল মূলত এবং কি কি ঘটনা থেকে আমাদের সংবিধান শুরু হয়। তো শুরু করবো আমরা আজকের ক্লাস, কিন্তু তার আগে জাস্ট জানিয়ে দেবো সকল স্টুডেন্টদেরকে যে এইমস ক্লাসেস এর ফ্যাকাল্টি টিম নিয়ে এসছে একটা 100 দিনের ক্র্যাশ কোর্স, যেটার নাম হচ্ছে 100 ডে ক্র্যাশ কোর্স ফর আরআরবি, এনটিপিসি, টায়ার 1, টায়ার 2। এটি একটি লাইভ অনলাইন কোর্স। আমরা সকলে জানি যে করোনা ভাইরাসের জন্য আমাদের লকডাউন হয়ে রয়েছে, কোনো স্টুডেন্ট কোনো ক্লাসরুমে যেতে পারছে না, বাড়িতে বসে পড়াশোনা করতে হচ্ছে। তো সেই জন্যই এইমস ফ্যাকাল্টি টিম নিয়ে এসছে 100 দিনের ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমাদের এইমস ফ্যাকাল্টি টিম প্রত্যেকদিন 2 ঘন্টা করে ক্লাস দেবে লাইভ কনফারেন্সের মাধ্যমে, আমাদের অ্যাপের মাধ্যমে, এবং প্রত্যেকদিন 2 ঘন্টা করে ক্লাস দেওয়া মানে 200 ঘন্টার ক্লাস। তার সাথে থাকবে ডাউট ক্লিয়ারিং সেশন, প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে প্রত্যেকটি স্টুডেন্টস। কোনো সাবজেক্টে, কোনো টপিকে যদি কোনো ডাউট থাকে, লাইভ কনফারেন্সিং এর মাধ্যমে যখন ক্লাস নেওয়া হবে, তো তখন যে কোনো স্টুডেন্ট যে কোনো ডাউট থাকলে লাইভ জিজ্ঞেস করতে পারা যেতে পারে। ক্লাস চলাকালীন যে কোনো ক্লাসের শেষে এবং শুরুতে পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হবে ইবুকের মাধ্যমে। ডেইলি কুইজ থাকবে আমাদের অ্যাপের থ্রু দিয়ে, যে বিষয়টি পড়ানো হবে, যে টপিকটা পড়ানো হবে, সেই টপিকের উপর ডেইলি কুইজ থাকবে। এবং ফুল লেন্থ মক টেস্ট, যেটা আমাদের অ্যাপের থ্রু দিয়ে দিতে পারবে, সেরকম ফুল লেন্থ মক টেস্ট থাকবে আরআরপি, এনটিপিসি, টায়ার 1 এবং টায়ার 2 কে নিয়ে 25টা। এর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে এই পুরো কোর্সটিকে পড়ানো হবে বাংলা ভাষাতে, কেন কি আমরা দেখে থাকি যে ইউটিউবে অনেক চ্যানেল বা অনেক ফ্রি কোর্স ইন্ডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে, কিন্তু মূলত সেই কোর্সগুলো ইংলিশ বা হিন্দিতে থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের অনেক অসুবিধা বা সুবিধা হয়ে থাকে, সেই জন্য আমরা নিয়ে এসেছি এই কোর্সটি সম্পূর্ণভাবে বাংলাতে। এই কোর্সের A to Z মানে 100 দিনের কোর্স পড়ানো হবে পুরোপুরি বাংলাতে, রাইট? কোর্স শুরু হচ্ছে 1 মে 2020 থেকে। বিশদ জানতে এই কোর্স সম্বন্ধে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং কোর্স সম্বন্ধে পুরো ডিটেলস পেয়ে যাবে। ফ্রি লাইভ ডেমো ক্লাসের জন্য নিচে দেওয়া নাম্বার 7278626838 এ কল করা যেতে পারে। তো আমরা শুরু করছি আজকে আমাদের ক্লাস ইন্ডিয়ান পলিটি এবং তার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। আমি ক্লাস শুরু করার আগে সকলকে বলতে চাই যে যারাই ক্লাস করছো, এটা সঙ্গে একটা খাতা এবং পেন নিয়ে বসো। তোমাদের কাজ হচ্ছে শুধু আমি যেগুলোকে নোটস দেবো বা যেগুলো আমি বলবো সেগুলোকে নিজের মতন করে সাজিয়ে লেখা। আমরা এখানে পলিটিটা পড়বো, যেহেতু এটা হিস্ট্রির একটা পার্ট, তো পলিটিটা আমরা এখানে পড়বো হচ্ছে গল্পের মতন করে। আমরা ক্রনোলজিক্যালি ফলো করব 1934 সাল থেকে নিয়ে 1946 পর্যন্ত। এর মধ্যেই জড়িয়ে রয়েছে বা এর মধ্যেই সেই ইভেন্টস বা ঘটনাগুলো রয়েছে যেটা থেকে আমাদের সংবিধানের সৃষ্টি হয় বা যেখান থেকে আমাদের সংবিধান তৈরি হয়। তো প্রথম মানবেন্দ্রনাথ রয় 1934 সালে, আমরা দেখতে পাচ্ছি ক্রনোলজিক্যালি আমরা এখানে অ্যাপ্রোচ করেছি, প্রথমে 1934, তারপর 1935, ঠিক আছে? তো আমার স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট আছে, কপিতে তোমরা ডেট ওয়াইজ বাঁ দিকে লিখে নাও, ইয়ারটা লেখো একটা হাইফেন দিয়ে, যে যে জিনিসগুলো আমি এখানে লিখেছি সেটা তোমরা বাংলায় লিখতে পারো বা নিজের ভাষায় আমি যেমন করে বোঝাবো সেরকম করে তোমরা লিখতে পারো, রাইট? ওকে, সো মানবেন্দ্রনাথ রয় বা এম এন রয় নামে পরিচিত was an eminent communist leader and was the first person who promulgated the idea of having our constitution. এটার মানে হচ্ছে মানবেন্দ্রনাথ রয় প্রথম ব্যক্তিত্ব ছিলেন যে যার মাথায় এই কথাটা এসেছিল যে আমাদের নিজস্ব একটা সংবিধানের প্রয়োজন, একটা সংবিধান এমন যেটা আমাদের সামাজিক, আমাদের আর্থিক, আমাদের রাজনৈতিক পরিবেশকে আমরা বুঝি, আমাদের মানুষের জন্য, ফর দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা তৈরি করব আমাদের জন্য, আমাদের ভারতবর্ষের জন্য একটা সংবিধান, রাইট? তো এই আইডিয়াটা প্রথম যে প্রমুলগেট করে বা প্রথম যে আইডিয়াটাকে পুট আপ করে সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রয়।
মিস্টার মানবেন্দ্রনাথ রয় বা এম এন রয়ের নামে একটু শর্টে আমি জানিয়ে দিই। ইনি একজন খুবই মহান ব্যক্তিত্ব ছিলেন এবং ইনি একজন এমিনেন্ট লিডার ছিলেন, কমিউনিস্ট লিডার ছিলেন। ইনি ফাউন্ডার ছিলেন মেক্সিকান কমিউনিস্ট পার্টি এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গে আমরা জানি যে 29 বছরের রাজত্ব ছিল কমিউনিস্ট পার্টির। তো সেই কমিউনিস্ট পার্টির ফাউন্ডার ছিলেন হচ্ছে মানবেন্দ্রনাথ রয়, রাইট? সো আমরা দেখছি 1934 সালে এই আইডিয়াটা ফার্স্ট কমিউনিকেট করেন মানবেন্দ্রনাথ রয়। তারপরে 1935 সালে চলে আসি। 1935 সালে পন্ডিত জওয়াহরলাল নেহরু এবং আদার মেম্বার অফ ইন্টারন্যাশনাল কংগ্রেস এই আইডিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং অ্যাকসেপ্ট করে নেন। ওনারা দেখেন যে আইডিয়াটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া, এটাকে আমরা নিজের প্রোপাগ্যান্ডার মধ্যে অ্যাড করে নিলাম। হোয়াট ইজ প্রোপাগ্যান্ডা? প্রোপাগ্যান্ডা মানে হচ্ছে যে কোনো পার্টির অবজেক্টিভ রেজলিউশন, যে আমরা আগামী দিনে কি করব বা আমাদের কি প্রিন্সিপালস আছে তার মধ্যে এটা অ্যাড করে নেওয়া হলো যে আমাদের নিজস্ব একটা সংবিধান চায়, রাইট? সো 1934 সালে মানবেন্দ্রনাথ রয় প্রথমে এই আইডিয়াটাকে তুলে ধরেন এবং তারপরে 1935 সালে জওয়াহরলাল নেহরু এবং আদার মেম্বার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই আইডিয়াটাকে অ্যাড করে নেন নিজেদের প্রোপাগ্যান্ডাতে। ওয়েল, 1935 থেকে 40 পর্যন্ত কোনো পলিটিক্যাল ইভেন্ট ঘটেনি যেটা আমাদের সংবিধানের তৈরি বা সংবিধান সৃষ্টি করার জন্য ইম্পর্টেন্ট। তো ডাইরেক্ট 1935 এর পরে আমরা জাম্প করছি 1940। এবারে 1940 এর সিনারিওটা আমি একটু জানিয়ে দিই সবাইকে প্রথম থেকে, যে কি ঘটেছিল এবং তা থেকে তার কি কনসিকুয়েন্সেস হয়েছিল, রাইট? তো প্রথম হচ্ছে হিটলার। আমরা জানি হিটলার ইউরোপের অ্যাটাক করেছিল ব্রিটেনকে 1940 সালে এবং সেটাকে আমরা জানি গ্রেট ব্যাটেল অফ ব্রিটেন হিসেবে আমরা জানি, গ্রেট ব্যাটেল অফ ব্রিটেন। 1940 সালের হিটলার যখন ব্রিটেনকে অ্যাটাক করে তো সেটার থেকে গ্রেট ব্যাটেল অফ ব্রিটেন বলা হয় সেটাকে, এবং সেটা থেকে ব্রিটেন একটা খুবই সংকট, খুবই প্রবলেম্যাটিক সিচুয়েশনে চলে এসেছিল, খুবই দুর্বল হয়ে পড়েছিল ব্রিটেন এবং তার নিজস্ব স্বাধীনতা একটা প্রবলেম্যাটিক সিচুয়েশনে দাঁড়িয়ে গেছিল। কিভাবে ব্রিটেন হিটলারকে রিটালিয়েট করবে, রিটালিয়েট করা মানে কিভাবে উত্তর দেবে, কিভাবে রুখে দাঁড়াবে হিটলারের এগেনস্টে। তখনকার ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া লর্ড লিনলিথগো, তখনকার ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া লর্ড লিনলিথগো ওয়ার ডিক্লেয়ার করে দেন জার্মানির এগেনস্টে, মানে হিটলারের এগেনস্টে। ভারতীয় পলিটিক্যাল লিডার মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ইন্ডিয়ান মুসলিম লীগ বা ছোটখাটো যে কোনো পলিটিক্যাল টিম যারা পলিটিক্যাল লিডার্স ছিল তাদের কোনো কনসেন্ট বা তাদের পারমিশন না নিয়ে জার্মানির এগেনস্টে একটা ওয়ার ডিক্লেয়ার করে দেয়। তো যখনই এটা হয় তখন ভারতীয় পলিটিক্যাল লিডাররা খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার খোঁজে। হোয়াট ইজ ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার? ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার মানে হচ্ছে যে সঙ্গে সঙ্গে ভারতীয়রা চেয়েছিল যে পুরোপুরি পাওয়ারটা ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের হাতে শিফট করে দেওয়া হোক, আর তবেই ভারতীয়রা এই যুদ্ধে ব্রিটেনকে সাপোর্ট করবে, যেটা ব্রিটেনের জন্য সেই সময় খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল 1940 এর ইভেন্ট। এইটার জন্যই এটাকেই যাতে ভারতীয়রা সাপোর্ট করে, তো সেই জন্যই এসেছিল অগস্ট অফার। তো বেসিক্যালি আমাদের পলিটি, আমি জানি অনেক স্টুডেন্টদের পলিটি জিনিসটা ভালো লাগে না, পলিটি ইতিহাস, কেন কি সবাই এটাকে মুখস্থ করা বা ডেট মনে রাখা সাবজেক্ট হিসেবে চেনে, বাট আমি মনে করি পলিটি বা ইতিহাস যদি জানতে হয় তো দুটো জিনিসের উপরে ভিত্তি করে, একটা কি ঘটেছিল এবং কেন ঘটেছিল, এই দুটোকে যদি আমরা লজিক্যালি মানে কারণ দিয়ে যদি জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে আমার মনে হয় এই দুটো বিষয় খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, রাইট? তো এখানে কেন ঘটেছিল সেটা আমি এখন ডিপেক্ট করে দিলাম, যে কেন ঘটেছিল হিটলার ব্রিটেনকে অ্যাটাক করেছিল, যেটাকে আমরা বলি গ্রেট ব্যাটল অফ ব্রিটেন। তার কারণে ব্রিটেনের অবস্থা খুব শোচনীয় এবং খুবই দুর্বল হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়কার যে ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড লিনলিথগো, তিনি ভারতীয় পলিটিক্যাল লিডারদের কনসেন্ট ছাড়া মানে পারমিশন ছাড়া জার্মানির এগেইনস্টে একটা ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছিলেন। বলেছিলেন যে এই যুদ্ধে ভারতীয়রা আমাদের সাইডে আছে, কিন্তু ভারতীয়রা খুব ক্ষিপ্ত হয়ে বলে যে আমরা এটাতে একমত নই এবং আমরা ব্রিটেনকে তখনই সাপোর্ট করব যখন ইমিডিয়েট ট্রান্সফার অফ পাওয়ার এবং যত পাওয়ার আছে সেটা পুরোপুরি ভারতীয়দেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। ঠিক আছে, তো দিস ওয়াজ দ্য দাবি, আর এটা দাবি করেছিল ইন্ডিয়ানরা ব্রিটিশারদের কাছে এবং এটা থেকেই নিয়ে এসেছিল ব্রিটিশাররা অগস্ট অফার, 1940 এর অগস্ট অফার, রাইট? এবারে আমরা জেনে নেব কি ঘটেছিল। ফার্স্ট, 8ই আগস্ট 1940 সালে to secure Indian support in war, Lord Linlithgow under the leadership of Prime Minister Winston Churchill came up with August offer। মানে তখনকার যে ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড লিনলিথগো আর প্রাইম মিনিস্টার ছিলেন তখন গ্রেট ব্রিটেনের হচ্ছে উইনস্টন চার্চিল, সেই বছরই উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন।
তো ওনার লিডারশিপের আন্ডারে লর্ড লিথগো নিয়ে আসেন আগস্ট অফার। এটার মূল উদ্দেশ্য অবজেক্টিভ একটাই, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এটার মূল উদ্দেশ্য একটাই ছিল যে ভারতীয়দের সাপোর্ট পাওয়া। হিটলারের এগেইনস্টে যে যুদ্ধটা ব্রিটেন করছিল বা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে ভারতীয় আর্মি বা ভারতীয় সৈন্যর সাপোর্টের দরকার ছিল, এবং সেই জন্যই এই আগস্ট অফার এসেছিল। তো এই আগস্ট অফারে কি প্রপোজ করেছিল ব্রিটেনরা ইন্ডিয়ান পলিটিক্যাল লিডারকে বা ইন্ডিয়ান সিস্টেমকে, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট প্রপোজাল নাম্বার 1, ডোমিনিয়ন স্টেটাস এট দ্য অবজেক্টিভ অফ দ্য ফর ইন্ডিয়া। ডোমিনিয়ন স্টেটাস এই টার্মটা বহুত ইম্পর্টেন্ট আমাদের জন্য। ডোমিনিয়ন স্টেটাস, হোয়াট ইজ ডোমিনিয়ন স্টেটাস, সেটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে। ডোমিনিয়ন স্টেটাস মানে হচ্ছে যে বেসিক্যালি অটোনোমাস পলিটিক্যাল সিস্টেম থাকবে, মানে ভারতের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, ফিনান্সিয়াল সিস্টেম সবকিছু ভারতীয়রাই অটোনোমাসলি পরিচালনা করবেন। ওনাদের ভারতীয় সংবিধান ভারতীয়রাই বানাবেন। সমস্ত ল, অর্ডার, লেজিসলেশন, এক্সিকিউটিভ পুরোপুরি ভারতীয় দায়িত্ব থাকবে। তাহলে ডমিনিয়ন স্টেটাস এবং ইন্ডিপেন্ডেন্সের মধ্যে ডিফারেন্স কি? এটাই প্রশ্ন আমি আশা করি সব স্টুডেন্টদের এখন। তো বেসিক্যালি নমিনাল হেড হয়ে থাকবেন কিং অর কুইন অফ ইংল্যান্ড। মানে এখন আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের নমিনাল হেড। তো সেই নমিনাল হেডের জায়গাটা থাকবে ব্রিটেনের যে কুইন বা কিং সেই সময়কার থাকবেন, বা তখন থেকে যে চলে আসতো সেই থাকবে আমাদের নমিনাল হেড। তার জন্যই সবকিছু নমিনাল হেডের আন্ডারে, ঠিক আছে? তো এই জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে একটু ডিপে যেতে হবে। তো সেটা আমরা পরে যাব, রাইট? যখন আমরা প্রেসিডেন্টের পাওয়ার, প্রেসিডেন্টের পজিশন, নমিনাল হেড কাকে বলে, এই জিনিসগুলো আমরা পরে জানবো। তখন বুঝতে পারবো যে ডমিনেন্স স্ট্যাটাস আর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স এর মধ্যে ডিফারেন্সটা কি। এখনকার জন্য আমাদের এতটুকুটাই জানা দরকার যে ডমিনেন্স স্ট্যাটাস মানে পুরো লেজিসলেটিভ সিস্টেম, পুরো ল মেকিং বডি সবকিছু আমাদের হাতে থাকবে। অটোনোমাস সিস্টেম ভারতীয়রাই পরিচালনা করবে, কিন্তু করবে কার জন্য? ব্রিটিশের কিং বা কুইনের জন্য, যে থাকবে নমিনাল হেড। আর এটাকেই বলি আমরা ডমিনেন্স স্ট্যাটাস। এটা অফার করেছিল আমাদেরকে ব্রিটিশার্সরা। সেকেন্ড অফারিং কি ছিল? সেকেন্ড অফারিং ছিল এক্সপ্যানশন অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। এবারে এটাকে জানার জন্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল কি ছিল? আমাদের ভারতবর্ষ সেই সময় যতগুলো রাজ্য ছিল, দুই রকম রাজ্যতে ডিভাইড হয়ে গেছিল। কিরকম? একটা ছিল প্রভিন্সেস, একটা ছিল প্রিন্সলি স্টেটস। প্রভিন্সেস ছিল সেগুলো যেখানে পুরোপুরি ভাবে লেজিসলেশন, এক্সিকিউটিভ বা পরিচালনা, এক কথায় বলতে গেলে পরিচালনা বা অ্যাডমিনিস্ট্রেশন দেখাশোনা করতে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। পুরোপুরি ভাবে দেখাশোনা করতো ব্রিটিশ গভর্নমেন্ট, রাইট? পুরো অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার ছিল হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে। সেটাকে আমরা বলি প্রভিন্সেস। প্রিন্সলি স্টেট কি ছিল? প্রিন্সলি স্টেট ছিল এমন রাজ্য যেখানে লেজিসলেশন, পরিচালনা, অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ছিল সেই রাজ্যের রাজার হাতে বা প্রিন্সের হাতে। শুধু তিনটে বিষয় তার হাতে ছিল না। সেই তিনটে বিষয় কি কি? সেই তিনটে বিষয় হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। লিখে নিতে পারো, যে স্টুডেন্টসরা লিখছো আমি বলবো যে এই ডিফারেন্সটা, প্রভিন্সেস আর প্রিন্সলি স্টেটের ডিফারেন্সটা, আমরা যদিও এটা হিস্ট্রিতে যখন হিস্ট্রি ক্লাস নেওয়া হবে তখন এটা পুরোপুরি কভার করা হবে। তো একটা জেনারেল কনসেপ্টের জন্য জানিয়ে দিই আমি যে প্রভিন্সেস এর মধ্যে এটা ডিফারেন্স, প্রভিন্সেস এর পুরো পরিচালনা করবে ব্রিটিশ গভর্নমেন্ট বা তখনকার টাইমের ব্রিটিশ ইন্ডিয়া, আর প্রিন্সলি স্টেটের পরিচালনা পুরোপুরি করবে প্রিন্সলি স্টেটের প্রিন্স বা সেই রাজ্যের সাম্রাজ্য, ট্যাক্স কালেকশন থেকে শুরু করে সবকিছু। শুধু তিনটে বিষয়, সেটা হচ্ছে ডিফেন্স, কমিউনিকেশন আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এই তিনটে বিষয়ে দেখাশোনা করবে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্য, যে কোনো প্রিন্সলি স্টেটের, ঠিক আছে? এটা ছিল। তো প্রত্যেকটি প্রভিন্সেস এর ছিল এক্সিকিউটিভ, একটি করে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল। তো সেখানে এই প্রপোজালে বলা হয়েছিল যে এক্সিকিউটিভ কাউন্সিলে সেই সময় ছিল 8 জন করে মেম্বার থাকবে হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলে। সেটাকে বাড়িয়ে বলে দিছিল, করে দেবো 12টা মেম্বার। মানে 8 জন ভারতীয় রিপ্রেজেন্টেটিভের জায়গায় সেখানে থাকবে 12 জন ভারতীয় রিপ্রেজেন্টেটিভ। প্রভিন্সেস এর যে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থাকবে, ঠিক আছে? এটা ছিল দ্বিতীয় প্রপোজাল। তৃতীয় প্রপোজাল কি ছিল? যে যেই যুদ্ধতে সাপোর্ট করার জন্য এই আগস্ট অফার এসছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়ার 2। 1939 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে যায় 1939-এ। তো 1940-তে যে সাপোর্টের ওয়ার্ল্ড ওয়ার 2-তে যে সাপোর্টটা চেয়েছিল ব্রিটিশাররা, তো বলেছিল এই যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানিয়ে যাবো, মানে সংবিধান পরিসভা, যেখানে এই অ্যাসেম্বলি নিজের থেকে আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক, আমাদের রিলিজিয়াস, আমাদের নিজস্ব কনসেপ্ট যা আছে সেই হিসেবে ভারতীয়রা নিজের সংবিধান নিজের থেকে বানাবে। আমাদের পলিটিক্যাল মানে আমাদের রাজনৈতিক, আমাদের সোশ্যাল মানে আমাদের সামাজিক, আমাদের ইকোনমিক্যাল মানে আমাদের অর্থনৈতিক কনসেপশন, যতটুকুটা আমরা বুঝি, যতটুকুটা আমরা জানি, মানে আমরা মানে এখানে হচ্ছে ভারতীয়রা,
আমাদের বিষয়টা নিয়ে আমরা নিজের সংবিধান গঠিত করব, এবং এটা গঠন করবে কারা? এটা করবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করা হবে এই যুদ্ধের পরে। সো এই তিনটে প্রপোজাল। চতুর্থ প্রপোজাল ছিল, এটা আমি রেড মার্ক করে দিয়েছি বিকজ ইট ইজ এ নেগেটিভ ইম্প্যাক্ট, ইট হ্যাজ গট এ নেগেটিভ ইম্প্যাক্ট। এটা নেগেটিভ ছিল, কিভাবে সেটা আমরা দেখতে পাবো। তো সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ দ্য অব্লিগেশন রিলেটেড টু ডিফেন্স, মাইনরিটি রাইট, ট্রিটিজ উইথ স্টেটস। নাও তিনটে জিনিস এখানে রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অব্লিগেশন রিলেটেড টু ডিফেন্স, মানে ডিফেন্স পুরোপুরি থাকবে হচ্ছে কার হাতে? আমরা কি জানি, একটু আগে আলোচনা করলাম, প্রভিন্সেসের পুরো ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমিউনিকেশন, এই জিনিসগুলো থাকে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে। তো ডিফেন্স পুরোপুরি যেটা ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ছিল, তো সেটার উপরে আলোচনা করা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সাথে। যদি সব অব্লিগেশন, সেখানে যা বাধা বিপত্তি আছে সেগুলো যদি সরে যায়। মাইনরিটি রাইটস মানে হচ্ছে তখন বেশিরভাগ আমাদের ভারতীয় পপুলেশন ছিল হিন্দু পপুলেশন, মাইনরিটির মধ্যে ছিল হচ্ছে মুসলিম, শিখ এবং আদার যে পপুলেশন গুলো আছে, আদার যে রিলিজিয়নসরা ভারতে থাকতো, রাইট? তো এই মাইনরিটিতে যে রাইটস আছে, সেই রাইটস গুলোর যা অব্লিগেশন বা তাদের যাতে কোনো রকম বিবাদ না থাকে তাদের কাছে, এগুলোকে ফুলফিল যদি আমরা করে দিতে পারি। এবং থার্ড ওয়ান কি, ট্রিটিজ উইথ দ্য স্টেটস। তো আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের দুই রকম ট্রিটিজ ছিল, একটা হচ্ছে প্রভিন্সিয়াল স্টেট গুলোর সঙ্গে একরকম ট্রিটি ছিল, যে তার পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুরো সামাজিক পুরো সিস্টেম দেখাশোনা করবে ব্রিটিশ গভর্নমেন্ট। আর প্রিন্সলি স্টেটদের সঙ্গে ট্রিটি কি ছিল, যে তারা নিজেদের মতন করে অটোনোমাস ভাবে পরিচালনা করবে, কিন্তু ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স আর কমিউনিকেশন এগুলো পরিচালনা করবে ব্রিটিশ সাম্রাজ্য। তো এই যে ট্রিটি গুলো ছিল অন্যান্য প্রিন্সলি স্টেট গুলোর সাথে, এরাও যদি ভারতের ইউনিয়ন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে চায় বা এরাও যদি মেনে নেয় কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে, তবে গিয়ে আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানাবো, রাইট? তো তিনটে পয়েন্টকে আমাদেরকে ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ডিফেন্স রিলেটেড কি করা হবে না হবে সেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি হওয়ার পরে সেটাকে নিয়ে আলোচনা করা হবে। এটা তারপরে আলোচনা করার পর যদি সব ঠিকঠাক থাকে আমরা সংবিধান বানাতে পারি। দ্বিতীয় কি পয়েন্ট ছিল, স্ট্রাগল, মাইনরিটি রাইটস, মানে যত মাইনরিটি ছিল সেই সময়কার, যেরকম মুসলিমস, শিখস, ইসাইজ, খ্রিস্টানস, এরা যদি এটাকে মেনে নেয় তাহলে দ্বিতীয় পয়েন্ট স্যাটিসফাই হয়ে যাবে। তৃতীয় পয়েন্ট, যতগুলো প্রিন্সলি স্টেট আছে তারা যদি মেনে নেয় যে হ্যাঁ সংবিধানের দরকার আছে, তাহলেই আমরা সংবিধান বানাতে পারবো। এটা ছিল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে নো অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন উইথাউট দ্য কনসেন্ট অফ মাইনরিটিজ, মানে মাইনরিটিজ এর পারমিশন ছাড়া বা তারা যদি অনুমতি না দেয়, তাদের অনুমতি ছাড়া আমরা সংবিধান বানাবো না। তো এই দুটো পয়েন্টের জন্য আমাদের অগস্ট অফার ফেল হয়েছিল। কেন কি, বেসিক্যালি আমরা জানি সেই সময় পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল সিচুয়েশন কিছু এরকম ছিল যে প্রথমত ডিফেন্স সিস্টেম, এটা যদি আমরা কথা বলে ঠিক করেও নিতাম ব্রিটিশ গভর্নমেন্টের সাথে, মাইনরিটিজ, সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ স্যার অলরেডি এই জিনিসটা নিয়ে খুব পাওয়ার ক্রেজি পিপল, সেই সময় খুব পাওয়ার ক্রেজি পিপল ছিল। তো উনিও চাইতেন প্রধানমন্ত্রী হতে বা স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হতে। তো সেই সময় উনিও চাইতেন পাওয়ার ওনার কাছে থাক। ওনার ভয় যেটা ছিল যে যদি ভারতীয়রা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানায় বা ওনাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ বেশি থাকে ওখানে, তাহলে সেখানে মাইনরিটি রাইটস, মানে যারা মাইনরিটি আছে তাদের রাইটস বা তাদের মৌলিক অধিকার নিয়ে টানাটানি হতে পারে। তো এই জন্যই ব্রিটিশাররা বলেছিল যে নো অ্যাডাপশন অফ কনস্টিটিউশন উইথাউট দ্য কনসেন্ট অফ মাইনরিটিজ, মাইনরিটিজরা যদি পারমিশন না দেয় বা অনুমতি না দেয় আপনারা সংবিধান বানাতে পারবেন না। আমরা এটা খুব ভালোভাবে জানতাম যে কোনোভাবেই জিন্নাহ স্যারকে, মোহাম্মদ আলী জিন্নাহ স্যারকে কোনোভাবে কনভিন্স করা পসিবল ছিল না, কেন ওনার মধ্যে একটা ভয় ছিল হিন্দু মেজরিটি কান্ট্রিতে মুসলিমদের রাইটস নিয়ে টানাটানি হতে পারে, রাইট? তো এটা একটা ডেডলক সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ের জন্য, রাইট? আর এই সিচুয়েশনটাকে ভিত্তি করে পন্ডিত জওয়াহরলাল নেহরু একটা কমেন্ট করেছিলেন যে ডমিনিয়ন স্ট্যাটাস ইজ ডেড অ্যাজ এ ডোর নেল। তো আমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বেসিক্যালি এই প্রপোজালটা আমার এখানে বলার পেছনে কারণ একটাই, যে আমি চাই ইনডেপথ নলেজ যেন সবকটা স্টুডেন্টের ক্লিয়ার থাকে যে কেন হয়েছিল এবং কি হয়েছিল, রাইট? কখনোই এই যে প্রপোজালে আমি যেগুলো এখন তোমাদেরকে পড়ালাম বা তোমাদেরকে জানালাম, এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন এসএসসি, আরআরবি, এনটিপিসি বা যে কোনো স্টেট লেভেলের নর্মাল এক্সামিনেশনে আসবে না। বাট হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি বেঙ্গল সিভিল সার্ভিস বা ইউপিএসসি জন্য প্রিপেয়ার করছে, সেখানে ডেসক্রিপটিভ পেপারে এই প্রপোজাল রিলেটেড কোশ্চেন আসতে পারে বা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে কি এমন ঘটেছিল যে প্রপোজাল
কেন ফেল হয়ে গেছিল প্রপোজাল, তো সেখানে বিস্তারিত ভাবে আমাদেরকে লিখতে হতে পারে, রাইট? তো এই আমাদের এখান থেকে কোশ্চেন কি কি উঠে আসতে পারে, যে যেই সময় অগস্ট অফার এসেছিল সেই সময় আমাদের ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে ছিলেন? দ্য অ্যান্সার ইজ উইনস্টন চার্চিল, রাইট? ওকে, উইনস্টন চার্চিল ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার। সেই সময় ইন্ডিয়ার ভাইসরয় জেনারেল কে ছিল? এটা কোশ্চেন আসতে পারে। লর্ড লিথগো ওয়াজ দ্য ভাইসরয় জেনারেল অফ ইন্ডিয়া এট দ্যাট পয়েন্ট অফ টাইম। অগস্ট অফার কোন ডেটে আসে? চারটে অপশন দেওয়া থাকতে পারে এবং সেখানে সঠিক অপশনটি হবে 8 অগস্ট 1940, রাইট? চতুর্থ কোশ্চেন কি উঠে আসতে পারে? চতুর্থ কোশ্চেন উঠে আসতে পারে, এই কোটেশনটা দেওয়া থাকতে পারে, ডমিনিয়ন স্ট্যাটাস ইজ এ ডেড অ্যাজ এ ডোর নেল। এই কোটেশনটি কার বলা বা কার লেখা, এটার বক্তা কে আছেন? তো উত্তর হবে পন্ডিত জওয়াহরলাল নেহরু। এবং ইনি এখান থেকে আর কি প্রশ্ন উঠে আসতে পারে, যে কি প্রসঙ্গে উনি এটা বলেছিলেন? তো এটি হচ্ছে অগস্ট অফারের প্রপোজালের এগেইনস্টে বলেছিলেন, রাইট? 1940 সালে। সো দিস ওয়াজ দ্য প্রপোজাল। এবারে প্রপোজাল যেহেতু ডেডলক সিচুয়েশনে চলে গেছিল, আমরা রিজেক্ট করে দিয়েছিলাম, ঠিক আছে? এর পরের স্লাইডে আমরা দেখতে পাবো ফেলিয়ার এন্ড কনসিকুয়েন্সেস। তো কেন ফেল করেছিল এবং ফেল করার কারণে কি কি হয়েছিল। লিসেন, কেন ফেল করেছিল আমি আগের স্লাইডে অলরেডি বুঝিয়ে দিয়েছি। অগস্ট অফার ওয়াজ রিজেক্টেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অগস্ট অফারকে রিজেক্ট করে দেয় এবং তার ফলে অগস্ট অফার রিজেক্ট করে দেওয়ার ফলে কি কি ঘটে সেটা আমরা দেখে নেব। অক্টোবর মাসের 1940 সালে গান্ধীজি লঞ্চ করেন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট লঞ্চ করেন গান্ধীজি অক্টোবর মাসে 1940 সালে। এই সত্যাগ্রহ মুভমেন্টে যে কোনো মানুষ পার্টিসিপেট করতে পারতো না, এখানে তারাই পার্টিসিপেট করতে পারবে যাদেরকে গান্ধীজি সিলেক্ট করবেন। এই সত্যাগ্রহ মুভমেন্ট চলেছিল 15 মাসের জন্য। এই সত্যাগ্রহ মুভমেন্টের মধ্যে মুভমেন্ট ছিল যেটা হচ্ছে দিল্লি চলো মুভমেন্ট, বা যেটাকে বলে মার্চ টুয়ার্ডস দিল্লি, মানে দিল্লির দিকে, দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল পয়েন্ট এট দ্যাট টাইম, দিল্লির দিকে হেঁটে যাওয়ার জন্য একটা মার্চ করেছিলেন হচ্ছে, বা ডাক দিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। এটাকে আমরা জানি হচ্ছে দিল্লি চলো মুভমেন্ট হিসেবে। আই হোপ এতদূর তোমাদের ক্লিয়ার আছে। দ্য নেক্সট পয়েন্ট ইজ এ ভেরি কোশ্চেন পয়েন্ট অফ ভিউ, যে কিরকম কোশ্চেন আসতে পারে। প্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী কে ছিলেন? সো আচার্য বিনোবা ভাবে ওয়াজ দ্য ফার্স্ট সত্যাগ্রহী, এবং এই সত্যাগ্রহ করার কারণে ওনাকে 3 মাসের জেল হয়ে গেছিল, রাইট? দ্বিতীয় সত্যাগ্রহী ছিলেন হচ্ছে পন্ডিত জওয়াহরলাল নেহরু, এবং ওনাকে জেল হয়েছিল 4 মাসের জন্য। না, এবারে দেখে নেবো এখান থেকে কোশ্চেন কি কি উঠে আসতে পারে। ফার্স্ট কোশ্চেন উঠে আসতে পারে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কোন সালে লঞ্চ করা হয়েছিল? তো আমরা জেনে নেবো, এখানে অ্যান্সার হবে অক্টোবর 1940, রাইট? দিল্লি চলো মুভমেন্ট কোন ইভেন্টের সাথে যুক্ত? তো এখানে অ্যান্সার अगेन হবে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, রাইট? বা কোশ্চেন আসতে পারে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের সাথে নিম্নলিখিত কোন মুভমেন্টটি যুক্ত? তার মধ্যে 4টে অপশনের মধ্যে একটা অপশন থাকতে পারে দিল্লি চলো মুভমেন্ট, তো আমাদের রাইট অ্যান্সার হবে দিল্লি চলো মুভমেন্ট, রাইট? ওকে, নেক্সট, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের মধ্যে প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে যে আচার্য বিনোবা ভাবে। আচার্য বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী ছিলেন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী মুভমেন্টের মধ্যে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী মুভমেন্ট কে লঞ্চ করেছিলেন? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী মুভমেন্ট লঞ্চ করেছিলেন গান্ধীজি। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী মুভমেন্ট কেন লঞ্চ করা হয়েছিল? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী লঞ্চ করা হয়েছিল আগস্ট অফারের ফেলিয়ারের জন্য। আগস্ট অফার ফেল করেছিল, ওই জন্য গান্ধীজি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লঞ্চ করেছিলেন। সো এখান থেকে এই ছোট ছোট কোশ্চেন উঠে আসতে পারে, এইভাবে তোমরা নোট ডাউন করতে পারো কোশ্চেন গুলো, আর পুরো পিপিটিটাকে সেভ করে রাখতে পারো। আচ্ছা, দ্বিতীয়ত, ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে এই পুরো পিপিটিটা অ্যাজ এ ফর্ম অফ পিডিএফ তোমরা পেয়ে যাবে, পুরোটা ডাউনলোড করে নিতে পারো ফর রিভিশন এন্ড রিক্যাপিচুলেশন। বাট আমি সাজেস্ট করবো সব স্টুডেন্টসকে যে নোটস তোমরা নিজের মতন করে নিজের খাতাতে বানাও, যখন আমি পড়াচ্ছি তখন বানাও। তাতে সুবিধা এটা হবে যে তোমাদের পড়তে পড়তে শিখতে শিখতে অলরেডি সেটা মুখস্থ হয়ে যাবে, রাইট? ওকে, সো নেক্সট মুভ করবো আমরা নেক্সট স্লাইডে। সো আমাদের সিচুয়েশন স্টার্ট হয়েছে একবার আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে, ওকে, একটা জিনিস মিস হয়ে গেছে, আমি আগেই অ্যাড করেছিলাম যে এই মুভমেন্ট চলেছিল 15 মাসের জন্য, মোটামুটি 15 মাসের জন্য, ঠিক আছে? তো নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশন কেন হয়েছিল? আমি কি বললাম যে আগে আমি জানিয়েছি তোমাদেরকে যে পলিটি পড়ার জন্য আগে আমাদেরকে জানবো কেন এবং তার পিছনে কি ঘটেছিল। তো ক্রিপস মিশন কেন করেছিল সেটা আমাদের জন্য জানা খুব দরকার, ব্যাকগ্রাউন্ডে জানা আমাদের জন্য খুব দরকার, রাইট? তো 1942 সালে এসেছিল ক্রিপস মিশন। এবার তার ব্যাকগ্রাউন্ড আমরা একটু জেনে নিই, রাইট? সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই একদম ফুল দমে চলছে, 1942 সালের ঘটনা বলছি আমি।
বার্মা, বার্মা ব্রিটিশ সাম্রাজ্য, যেরকম আমরা একটা ইম্পেরিয়াল বা কলোনিয়াল কান্ট্রি ছিলাম ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিলাম, সেরকম বার্মাও ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিল। তো বার্মা ফল করে গেছিল, মানে বার্মা ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিল না, রাইট। তো এটাতে করে ব্রিটিশ সাম্রাজ্য আরো দুর্বল হয়ে পড়েছিল এবং আরো ভয়াবহ হতো, মানে ভয়ে চলে এসেছিল, উইক হয়ে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল খুবই, রাইট। যে অলরেডি মানে একটা সিচুয়েশন ভাবো, যে কান্ট্রি এক সময় যে ডিক্লেয়ার করতো যে সান নেভার সেটস ইন ব্রিটেন, ব্রিটেনের মধ্যে ইউকের মধ্যে কখনো সূর্য অস্ত যায় না, মানে এটার বলার একটা কারণ হচ্ছে এটা, তারা এতটাই বড় পাওয়ার মনে করতো নিজেদেরকে যে কেউ তাদেরকে কখনো ডিফিট করতে পারবে না, তাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। বাট হিটলার 1940-এ তাদেরকে অ্যাটাক করে এটা প্রুফ করে দিয়েছিল দে ওয়ার টোটালি রং। এবং শুধু প্রুফ নয়, তাদের নিজেদের স্বাধীনতা, তাদের নিজেদের সাম্রাজ্য প্রবলেমে চলে এসেছিল। তো সেটা থেকে তারা খুবই ভয়ে চলে এসেছিল এবং সেই সময় 1942 সালে সিচুয়েশন আরো খারাপ হয়ে যায়, ব্রিটিশের হাত থেকে বার্মা চলে যায়, রাইট। তো সেটাতে ব্রিটিশের প্রবলেম আরো বেড়ে যায়, ব্রিটিশের সিচুয়েশন আরো খারাপ হয়ে যায়। দ্বিতীয় কারণ কি ছিল? দ্বিতীয় কারণ ছিল দ্য থ্রেট অফ জাপানিজ ইনভেশন অন ইন্ডিয়া ওয়াজ লুমিং and Indian support was essential for Britain war efforts. ব্রিটিশ অলরেডি সেই সময় ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত রয়েছে, রাইট। প্রচুর প্রচুর সাপোর্ট, মানে প্রচুর অ্যামুনিশনস, প্রচুর সাপ্লাইজ, মেডিকেল সাপ্লাইজ বা ওয়ার সাপ্লাইজ যেগুলো বলি সেগুলো দরকার ছিল। আরেকটা কি পয়েন্ট ছিল? জাপানিজ ইনভেশন। জাপানিজ ইনভেশন কি হচ্ছে? জাপানিজ ইনভেশন মানে হচ্ছে জাপান সেই সময় ব্রিটিশ বুঝতে পেরেছিল যে আর কিছুদিনের মধ্যেই ভারতে জাপান ইনভেড করবে, আর সেটা যদি ঘটে যেত বা সেটা যদি ঘটে, ব্রিটেন সেই সময় সেই ক্ষমতা ছিল না যে জাপানকে তারা আটকাতে পারবে, রাইট। এবং সেই জন্য ভারতীয়দের সাপোর্ট খুবই জরুরি ছিল ব্রিটিশদের কাছে। একটা কারণ কি, জাপানের ইনভেশন যদি হয় তাহলে ইন্ডিয়ানরা যেন ব্রিটিশকে সাপোর্ট করে জাপানের এগেনস্টে রুখে দাঁড়ায়। দ্বিতীয়ত, ব্রিটিশ যে অলরেডি ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ রয়েছে, সেখানে যে ওয়ারের সাপ্লাইজ বা সেখানে যে ওয়ার ইনফ্যান্ট্রিজ মানে হচ্ছে যে নর্মাল সোলজার্স লাগতো, সোলজার্সদের জামা কাপড় সেলাই করানো, অ্যামুনিশনস বানানো, কলকারখানা চালানো, এই সবের জন্য যে ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, মানুষের দরকার, সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে কলোনিয়াল কান্ট্রি বা ব্রিটিশের কলোনিয়াল কান্ট্রি কোনটা ছিল? ইন্ডিয়ার মতন বড় কলোনিয়াল কান্ট্রি থেকেই ওরা সাপোর্টের দরকার ছিল, খুবই এসেনশিয়াল ছিল ব্রিটিশের জন্য সেই সময় ভারতের সাপোর্ট। এবার ভারত তো সাপোর্ট করবে না, রাইট। তৃতীয় কারণ কি ছিল? তৃতীয় কারণ ছিল সেই সময় ব্রিটিশের অ্যালাইজ, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা অ্যালাই গ্রুপ তৈরি হয়ে গেছে, অ্যালাইজ মানে হচ্ছে গ্রুপস। তো ব্রিটিশের গ্রুপ বা ব্রিটিশের ফ্রেন্ডলি কান্ট্রি যারা ব্রিটিশের সাথে যুদ্ধ করছিল, ব্রিটিশের হয়ে যুদ্ধ করছিল, তারা হচ্ছে ইউএসএ, ইউএসএসআর, এখন সেটা রাশিয়া হয়ে গেছে, এন্ড চায়না। তো এরা ছিল ব্রিটিশের অ্যালাইজ। এরা ব্রিটেনকে প্রেসারাইজ করতে লাগলো যে দেখো তোমার কাছে একটা এত বড় কলোনিয়াল কান্ট্রি আছে ইন্ডিয়ার মতন, তুমি তার কাছ থেকে কপারেশন নিচ্ছ না কেন? সে যদি কোঅপারেট করে তো এটা বিশাল বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য, রাইট। তো এইভাবে তারা প্রেসার করতে লাগলো ব্রিটিশকে। এই তিনটে কারণ, প্রথম বার্মা হাত থেকে চলে গেছে ব্রিটিশের কাছ থেকে, দ্বিতীয়ত জাপানিজরা যে কোনো মুহূর্তে ভারতে ইনভেড করতে পারে এবং যদি ইন্ডিয়ানরা সাপোর্ট না করে ব্রিটিশারদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তৃতীয় ব্রিটিশরা অলরেডি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুক্ত হয়ে রয়েছে, সেখানে যে প্লাইজ বা অ্যামুনিশনের দরকার সেটার জন্য ইন্ডিয়ান হিউম্যান রিসোর্সের খুব প্রয়োজন ছিল। তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হচ্ছে যে ব্রিটেনকে প্রেসারাইজ করছিল তার অ্যালাইজ কারা ছিল? ইউএসএ, ইউএসএসআর এন্ড চায়না। এরা প্রেসারাইজ করছিল যে ইন্ডিয়ার কপারেশন আমাদের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। এই প্রেসারে পড়ে 1942 সালে আসে আমাদের কাছে ক্রিপস মিশন। নাও ক্রিপস মিশন পাঠানো হয় ইংল্যান্ড থেকে। ওকে, ক্রিপস মিশন ওয়াজ সেন্ট বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু ইন্ডিয়া ইন মার্চ 1942। মার্চ 1942 সালে ক্রিপস মিশন ইন্ডিয়াতে আসে টু অবটেন, এই লাইনটা বহুত ইম্পর্টেন্ট আছে, টু অবটেন ইন্ডিয়ান কোঅপারেশন ফর ব্রিটিশ ওয়ার এফোর্টস ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, রাইট। মানে ব্রিটিশ ওয়ার এফোর্ট, ব্রিটিশ যে যুদ্ধে আছে সেই যুদ্ধে ইন্ডিয়ার কোঅপারেশন যাতে পায় তার জন্য ক্রিপস মিশন এখানে এসেছিল, রাইট। ক্রিপস মিশনের মেম্বার ছিল তিনজন, সেই তিনজন মেম্বার হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। স্ট্যাফোর্ড ক্রিপস এর ব্যাপারে অল্প জানিয়ে দিই, বিশেষ জানার আমাদের প্রয়োজন নেই। স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন হচ্ছেন লেফট উইং লেবারাইট, এটা একটা পলিটিক্যাল পার্টি ওখানকার, এন্ড উনি ছিলেন দ্য লিডার অফ হাউস অফ কমন্স।
সি হাউস অফ কমন্স হচ্ছে আমাদের হিসেবে এখানে লোকসভা যেটা দুটো হাউস থাকে, ওখানেও দুটো পার্লামেন্টারি হাউস আছে, আমাদের ইন্ডিয়াতে দুটো পার্লামেন্টারি হাউস, তো ওখানে হাউস অফ কমন্স হচ্ছে হাউস অফ কমন্স মানে লোকসভা, হাউস অফ লর্ডস মানে রাজ্যসভা, রাইট। তো সেই হাউস অফ কমন্স এর লিডার ছিলেন হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস, আর কি ছিলেন উনি, আর ছিলেন হচ্ছে মেম্বার অফ দা ব্রিটিশ ওয়ার ক্যাবিনেট। ব্রিটিশ ওয়ার ক্যাবিনেট যেটা আছে ওটার মেম্বার ছিলেন হচ্ছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। নেক্সট লর্ড প্যাথিক লরেন্স। লর্ড প্যাথিক লরেন্স উনি ছিলেন হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। থার্ড মেম্বার ছিলেন এবি আলেকজান্ডার, ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি, রাইট। ওকে, সো এখান থেকে কোশ্চেন কি উঠে আসতে পারে, এখান থেকে কোশ্চেন উঠে আসতে পারে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, যে ক্রিপস মিশনের সময় ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে কোন দেশের কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম হাতছাড়া হয়ে যায়, রাইট। তো এখানে অ্যান্সার হবে বার্মা, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেন কি উঠে আসতে পারে, দ্বিতীয় কোশ্চেন উঠে আসতে পারে যে ক্রিপস মিশন ভারতে কোন সালে এসেছিল। তো ক্রিপস মিশন এসেছিল মার্চের 1942 সালে, রাইট। ক্রিপস মিশনের মেম্বার কে ছিলেন, ক্রিপস মিশনের মেম্বার ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস, ওকে। এবারে কোশ্চেন আসতে পারে লর্ড প্যাথিক লরেন্স উনি কে ছিলেন, চারটে অপশন দেওয়া থাকতে পারে, তার মধ্যে সঠিক অপশন হবে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, বা কোশ্চেন আসতে পারে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তখন কে ছিলেন, তো এখান থেকে হবে লর্ড প্যাথিক লরেন্স। আর ফার্স্ট লর্ড অফ দ্য অ্যাডমিরালিটি এটা কে ছিলেন, এটা হচ্ছেন এবি আলেকজান্ডার, রাইট। এই 3 থেকে 4টে কোশ্চেন এই স্লাইড থেকে উঠে আসতে পারে, তোমরা নোটস বানিয়ে নিতে পারো বা ইমেজ বা পিপিটি ডাউনলোড করে দেখে নিতে পারো, ঠিক আছে। আই হোপ এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে। গল্পের মতন করে পড়ছি আমরা। 1934 থেকে শুরু করেছিলাম মানবেন্দ্রনাথ রয় থেকে, তারপরে আমরা আস্তে আস্তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935 সাল, তারপরে 1940 অগস্ট অফার, তারপরে আমাদের অগস্ট অফার ফেল হওয়ার কারণে 1940 সালে গান্ধীজি ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ লঞ্চ করলেন, তারপরে ডাইরেক্ট সরাসরি 1942 সালে ক্রিপস মিশন। এবারে আমরা নেক্সট স্লাইডে দেখবো ক্রিপস মিশন কি নিয়ে এসেছিল ভারতীয়দের জন্য, রাইট। সো প্রপোজাল অফ দ্য ক্রিপস মিশন শুরু করার আগে আমি যা জানিয়ে দিই বেসিক্যালি ক্রিপস মিশনের মধ্যে ওইটাই ছিল যেটা অগস্ট অফারে ছিল, শুধু হালকা টুইস্টের সাথে, ঠিক আছে। আমরা যখন দেখবো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে অগস্ট অফারে যা যা ছিল সেগুলো এখানে আছে, শুধু ব্রিটিশ গভর্নমেন্ট নিজের টুইস্ট এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। সেই টুইস্ট গুলো কি সেগুলো আমরা দেখবো। ওকে, setting up of an Indian dominion, this dominion would have the freedom to remain with the British Commonwealth or to secede from it. It would also be at liberty to take part at international organizations. Now, as we can see, আমরা দেখতে পাচ্ছি ভারতীয়রা নিজের ইন্ডিয়ান ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল, এটা প্রথমবার, এটা বহুত ইম্পর্টেন্ট। আগের বারে আমরা পেয়েছিলাম ব্রিটিশ ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম আমরা, তো সেখানে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে ছিলাম। এখানে আমরা পেয়েছি ইন্ডিয়ান ডমিনিয়ন স্ট্যাটাস, প্রথমবার আমরা ইন্ডিয়ান ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম, মানে পূর্ণ স্বরাজ্যের দিকে আমরা এগোচ্ছিলাম। এবারে এখানে টুইস্টটা কি অ্যাড করা হয়েছে, যে টুইস্ট যেটা অ্যাড করা হয়েছে এই ডমিনিয়ন স্ট্যাটাসের সাথে, সেটা হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ। ব্রিটিশ কমনওয়েলথ কি, এটা একটা বড় জিনিস, একটা কমনওয়েলথ, একটা অর্গানাইজেশন 52টা কান্ট্রিকে নিয়ে, সেই সময়কার যেটা যারা কলোনিয়াল কান্ট্রিজ ছিল ব্রিটিশের তাদেরকে নিয়ে কমনওয়েলথ ছিল। তো সেখানে বলা হয়েছিল যে কমনওয়েলথের মধ্যে ইন্ডিয়া চাইলে থাকতেও পারে বা ওখান থেকে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। দ্বিতীয় কি, ইন্ডিয়ার কাছে ফুল ফ্রিডম আছে, সে ইন্টারন্যাশনাল যে কোনো অর্গানাইজেশনে নিজের নাম সহিত অটোনোমাসলি জয়েন করতে পারে, মানে ব্রিটিশ ইন্ডিয়া হিসেবে তাকে জয়েন করতে হবে না বা কাউকে জিজ্ঞেস করতে হবে না, সে নিজের ইচ্ছেতে অ্যাজ ইন্ডিয়ান ইউনিয়ন বা অ্যাজ ইন্ডিয়া জয়েন করতে পারে যে কোনো আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো এটা একটা জিনিস ওখানে অ্যাড হয়েছিল। দ্বিতীয় পয়েন্ট ছিল কি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। আমরা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানিয়ে দেবো আপনাদের জন্য, মানে ইন্ডিয়ানসদের জন্য, এন্ড এই অ্যাসেম্বলিতে মেম্বার্স, ইলেক্টেড মেম্বার্স থাকবে ফ্রম প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। যে প্রভিন্সেস আছে সেখানে অ্যাসেম্বলিজ অলরেডি কাউন্সিল আছে, লেজিসলেশন আছে, তো সেখান থেকে যে ইলেক্টেড মেম্বার্স থাকবে। প্রভিন্সেস কি সেটা আমি একটু আগেই বলেছি তোমাদেরকে, রাইট। যে স্টেট গুলোতে পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশন এর দায়িত্ব ছিল হচ্ছে ব্রিটিশার্সদের, যেটা পুরো দেখাশোনা করছো ব্রিটিশাররা, তো সেটাকে বলি আমরা প্রভিন্সেস। তো সেই প্রভিন্সেস থেকে ইলেক্টেড হয়ে আসবে যে মেম্বাররা, তারা থাকবে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। আর কারা থাকবে, প্রিন্সলি স্টেট থেকে প্রিন্সেসরা যাকে নমিনেট করবেন তারা থাকবে। ওকে, রেশিওটা কি থাকবে, প্রত্যেক 10 লাখ মানুষের আগেনস্টে একজন রিপ্রেজেন্টেশন। মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই আমি এখানে,
যদি সেই সময় কোনো প্রভিন্সেস এর জনসংখ্যা হয়ে থাকে 20 লক্ষ বা 30 লক্ষ, তো সেখান থেকে ইলেক্টেড মেম্বার কতজন যাবেন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে? 3 জন মেম্বার, রাইট? দিস ওয়াজ দ্য রেশিও। এই রেশিওতে মেম্বাররা ইলেক্টেড হবেন আর নমিনেটেড হবেন হচ্ছে প্রিন্সলি স্টেট থেকে, ঠিক আছে? দুটো জিনিস কিন্তু আলাদা। একটা হচ্ছে ইলেক্টেড, মানে যেই মেম্বাররা কাউন্সিলে রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিলে, সেই সময়কার যে কাউন্সিল বানানো আছে প্রভিন্সিয়াল স্টেটে, ঠিক আছে, সেখান থেকে ইলেক্ট হয়ে আসবে, মানে একটা ইলেকশন হবে ওই গ্রুপের মধ্যে, ওখান থেকে ইলেক্ট হয়ে আসবে। আর নমিনেটেড মানে প্রিন্সলি স্টেট গুলোতে প্রিন্সেস যারা আছে, যারা প্রিন্স আছে, তারা যাকে নমিনেট করবে, প্রত্যেক 10 লাখ মানুষের পিছিয়ে একজন, মানে যদি প্রিন্সলি স্টেটের সেই সময় পপুলেশন থাকে 50 লক্ষ, তো 5 জন মেম্বার যাকে প্রিন্স নমিনেট করবে যে তোমরা যাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আমার রাজ্য রিপ্রেজেন্ট করার জন্য, তারা সংগঠন করবে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, রাইট? এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যারা মেম্বার থাকবে তারা সম্পূর্ণভাবে ভারতীয় থাকবে এবং এই ভারতীয়রাই গঠিত করবে বা বানাবে হচ্ছে ভারতীয় সংবিধান, ঠিক আছে, নিজের মতন করে, যেরকম ভারতীয়রা চায় বা যেরকম ভাবে ভারতীয়দের পলিটিক্যাল, রাজনৈতিক, ইকোনমিক্যাল, অর্থনৈতিক, সোশ্যাল, সামাজিক সুঝবুঝ আছে নিজের মতন করে, রাইট? যেরকম কন্ডিশন আমরা বুঝি সেরকম করে ভারতীয়রা নিজের সংবিধান বানাবে, ঠিক আছে? সো দিস ওয়াজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড প্রপোজাল, নাও अगेन আমি রেড মার্ক করেছি বিকজ আমার মনে হয় দিস ওয়াজ দ্য নেগেটিভ পয়েন্ট। শুধু আমার নয়, সেই সময়কার গ্রেট হিস্টোরিয়ান, পলিটিশিয়ানস এটাই বলেন দিস ওয়াজ দ্য নেগেটিভ পার্ট। এটা তোমরা পড়লেও বুঝতে পারবে। ওয়েল, দ্যাট ইজ, এটা আমি স্টার্ট করি। সো এনি প্রভিন্সেস আনউইলিং টু জয়েন দ্য ইন্ডিয়ান ডমিনিয়ন could form a separate union and have a separate constitution. Now কি বলছে এখানে, যে কোনো প্রভিন্স যদি ভারতের এই ইউনিয়ন, পুরো ভারত একত্রিত ভাবে, যেটা ইন্ডিয়ান ইউনিয়ন আমরা বলছি, সব রাজ্যকে মিলিয়ে এক ভারত, ঠিক আছে, এটাকে জয়েন না করতে চায় বা সে ভারতীয় সংবিধানে যুক্ত না হতে চায়, তাহলে সে কি করবে, সে নিজের সেপারেট ইউনিয়ন বানাতে পারে। সেপারেট ইউনিয়ন বানিয়ে সে নিজের সেপারেট বা আলাদাভাবে সংবিধানও গঠিত করতে পারে। সো বেসিক্যালি দেখতে পাচ্ছি আমরা ব্রিটিশারদের এখানে মূল নীতিটা কি ছিল। মূল নীতিটা ছিল, এই সেন্টেন্সের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, আমি আগেই ডিসকাস করেছি যে অলরেডি মোহাম্মদ আলী জিন্নাহ স্যারের মাথায় তখন ঘুরছে যে মুসলিমদের জন্য একটা আলাদা রাজ্য আমার চাই, পাকিস্তান, রাইট? তো এটাকে উস্কে দেওয়ার জন্য বলতে পারো, বা এটাকে প্রাধান্য দেওয়ার জন্য, বা এটাকেই বলতে পারো যে প্রথম বীজ রোপণ করা, যেটা থেকে আমাদের সেপারেশন বা ইন্ডিয়া যেন ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এই জিনিসটাকে অ্যাড করা হয়েছিল যে কোনো প্রভিন্সেস যদি ভারতের ডমিনিয়ন জয়েন না করতে চায়, তাহলে সে নিজের আলাদা ইউনিয়ন বানাতে পারে, নিজের আলাদা দেশ হিসেবে দাঁড়াতে পারে, নিজের আলাদা সংবিধান বানাতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে নেগেটিভ পার্ট। কেন কি, এটাতে ব্রিটিশাররা একটা চাল, একটা কূটনীতি ব্যবহার করেছিল। সেটা হচ্ছে কি, এটা দিয়ে তারা ভারতকে ভাঙতে চেষ্টা করেছিল। তারা যাওয়ার আগে চেয়েছিল ভারত যেন ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়, ঠিক আছে? চতুর্থ পয়েন্ট, the transfer of power and the right of the minorities would be safeguarded by the negotiation between the Constitution Assembly and the British government. মানে ট্রান্সফার অফ পাওয়ার, সেই সময় পুরো লেজিসলেশন, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে কুইনের হাতে বা ব্রিটিশ ইন্ডিয়ার হাতে। সেখান থেকে ইউনিয়ন অফ ইন্ডিয়ার হাতে পুরো পাওয়ারটা ট্রান্সফার করতে মোটামুটি সময় লাগবে। তো সেটা পুরোপুরি ডিসকাস করা হবে। কে ডিসকাস করবে? ব্রিটিশ সাম্রাজ্য ডিসকাস করবে। আর এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এখানে ফর্ম হয়েছে, যেখানে মেম্বার আছে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ ইলেক্টেড মেম্বার এবং প্রিন্সলি স্টেটের নমিনেটেড মেম্বার, তাদের মধ্যে এটাকে তারা আলোচনা করে নিজের মধ্যে নেগোশিয়েট করে এটাকে ডিসাইড করবে কিভাবে পাওয়ারটা ট্রান্সফার হবে। আর কি আলোচনা করবে তারা, আর কি নেগোশিয়েট করবে? রাইট অফ দ্য মাইনরিটিস। সেই সময় যারা মাইনরিটিস আছে তাদের কি কি অধিকার থাকবে, তাদের কোনোভাবে কোনো অধিকার যেন ডিপ্রেস না হয়ে যায়, সেটার উপরে আলোচনা করবে ব্রিটিশ সাম্রাজ্য এবং সেই সময়কার যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বানানো হবে সেটা, রাইট? পঞ্চম প্রপোজাল, ইন দ্য মিন টাইম, যতক্ষণ না আনটিল দ্য নিউ কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, যতক্ষণ না নতুন সংবিধান বানানো হচ্ছে বা সেটা এফেক্টিভ হচ্ছে, ইন্ডিয়ান ডিফেন্স উড বি কন্ট্রোলড বাই দ্য ব্রিটিশ। মানে হচ্ছে ভারতীয় সৈন্য ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম পুরোটাকেই পরিচালনা করবে হচ্ছে কারা? ব্রিটিশার্সরা, যতদিন না পুরো সংবিধানটা বানানো হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট, দ্য পাওয়ার অফ গভর্নর জেনারেল উইড রিমেন আনঅল্টার্ড।
গভর্নর জেনারেলের যা পাওয়ার ছিল সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। গভর্নর জেনারেল তখনকার প্রভিন্সেস যতগুলো ছিল সেই প্রভিন্সেস গুলোকে পরিচালনা করতো গভর্নর জেনারেলরা। তো এই গভর্নর জেনারেলদের পাওয়ার কখনো চেঞ্জ হবে না, এটা সেভাবেই থেকে যাবে, রাইট? তো এটা আগেন একটা নেগেটিভ পয়েন্ট। একটা হচ্ছে আমাদের ডিফেন্স কেন ব্রিটিশারদের হাতে থাকবে, নেগেটিভ পয়েন্ট। একটা গভর্নর জেনারেলের পাওয়ার কেন, যখন পুরোপুরি ইন্ডিয়ান ডমিনেন্স চলে আসছে তাহলে গভর্নর জেনারেলের পাওয়ারটা কেন একই রকম ভাবে আনঅল্টার্ড বা আনচেঞ্জ থেকে যাবে, রাইট? সো এই দুটো কারণের জন্য ক্রিপস প্রপোজালও ফেল হয়। বেসিক্যালি এখান থেকে ইনডেপথ কোনো কোয়েশ্চেন উঠে আসার মতন আমি দেখতে পাচ্ছি না, রাইট? এটা জাস্ট তোমাদের নলেজের জন্য, কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে? নেক্সট স্লাইডে আমরা দেখবো যে কেন ফেল হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল জিস্ট অফ দ্য প্রপোজাল। যে ব্রিটিশ ক্রিপস মিশন যেটা এসেছিল, যার মেম্বার ছিলেন তিনজন, কে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথেক লরেন্স আর হচ্ছে এভি আলেকজান্ডার, ঠিক আছে? এই তিনজন যে এসেছিল ইন্ডিয়ার কপারেশন নেওয়ার জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যাতে ইন্ডিয়া সাপোর্ট করে, তারা এই 5টা প্রস্তাব দিয়েছিল। এই 5টা প্রস্তাবকে আমরা বলি হচ্ছে ক্রিপস মিশন প্রপোজাল, রাইট? ওকে, মহাত্মা গান্ধী বলেছিলেন ক্রিপস মিশন ইজ এ পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক। এখান থেকে কোশ্চেন শুধু একটাই উঠে আসতে পারে, দ্যাট ইজ ক্রিপস মিশন ইজ এ পোস্ট ডেটেড চেক ইন এ ক্র্যাশিং ব্যাংক। কথাটি কে বলেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এই কথাটি কখন বলেছিলেন বা কোন জিনিসের উল্লেখ করে বলেছিলেন? তো এটা বলেছিলেন ক্রিপস মিশনের প্রপোজাল দেখে। ক্রিপস মিশনের প্রপোজাল দেখে উনি এই মন্তব্য করেছিলেন, রাইট? আপাতত এটা ক্লিয়ার আছে আশা করি সবাইকার। আমরা মুভ করছি নেক্সট স্লাইডে। সো দ্য মিশন ওয়াজ রিজেক্টেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দ্য মুসলিম লীগ এন্ড আদার ইন্ডিয়ান গ্রুপস। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান মুসলিম লীগ যেটাকে লিড করতেন মোহাম্মদ আলী জিন্না স্যার, এবং ইন্ডিয়ান গ্রুপস যেগুলো ছিল, আরো ছোটখাটো বিভিন্ন ইন্ডিয়ান পলিটিক্যাল গ্রুপস যেগুলো ছিল, তারা কেন রিজেক্ট করেছিল তার কারণ এখানে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে। প্রথম কারণ, হিন্দু মহাসভা এন্ড লিবারেলস ওয়ার अगेंस्ट দ্য রাইট অফ স্টেটস টু সাকসিড। মানে হিন্দু মহাসভা এবং যা নর্মাল লিবারেলসরা ছিল তারা अगेंस्ट কোন জিনিসের अगेंस्टे ছিল? রাইট অফ স্টেটস, যে কোনো রাজ্য সাকসিড করতে পারবে। সাকসিড করে যাওয়ার মানে হচ্ছে যে সে চাইলে আইদার ভারতের সঙ্গে আসতে পারে বা সে বেরিয়ে যেতে পারে। ক্লিয়ার? দ্বিতীয়, শিখরা অবজেক্ট করেছিল কেন? যে কোনোভাবে যদি পার্টিশন হয়, রাইট? কেন কি ওখানে একটা পয়েন্ট দেওয়া ছিল, আমরা দেখেছি যে কোন স্টেট বা কোন প্রভিন্সেস যদি না চায় ইন্ডিয়ান ইউনিয়নের সাথে আসতে, সে চাইলে নিজের আলাদা সেপারেট ইউনিয়ন তৈরি করতে পারে, সেপারেট কান্ট্রি তৈরি করতে পারে এবং সে নিজের সেপারেট সংবিধানও তৈরি করতে পারে। তো শিখ যারা ছিল তাদের মনে একটা ভয় ঢুকলো বা তারা এটা ভাবলো যে পার্টিশন যদি হয় তাদেরকে পাঞ্জাব ছাড়তে হবে, পাঞ্জাব পুরোপুরি পাকিস্তানের হাতে চলে যাবে, ঠিক আছে? তো এই ভয়ের জন্য তারা ক্রিপস মিশনের পুরোপুরি अगेंस्टे ছিল, মানে তাদের হিসেবে এটা ছিল কারণ, তাদের ব্যক্তিগত কারণ, ঠিক আছে? বাকি যারা ডিপ্রেসড ক্লাস মানে এখানে আমরা বলছি মাইনরিটিস, ঠিক আছে? ডিপ্রেসড ক্লাস মানে কোনো আলাদা কিছু নয়, কোনো আলাদা জিনিস নয়। ইটস বেসিক্যালি মাইনরিটিস বা কম সংখ্যায় যারা আছে, যেমন সে সময় ছিল আমাদের মেজরিটিতে ছিল হিন্দু এবং মাইনরিটিস এর মধ্যে মুসলিম, শিখ, জোরাস্ট্রিয়ানস এবং আলাদা বিভিন্ন বিভিন্ন জৈন, ছোটখাটো যত জাতি, ধর্ম, রিলিজিয়ন এখানে ছিল, ঠিক আছে? তারা অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট দেয়ার স্ট্যাটাস ইন দ্য কান্ট্রি। যে পয়েন্ট আমি একটু আগে বললাম যে ডমিনেটেড বাই আপার কাস্ট হিন্দু, সেখানে হিন্দু কাস্ট যেখানে আপার আছে, মেজরিটিতে আছে, তারা আমাদের স্ট্যাটাসটাকে কি বানাবে? অ্যাপ্রিহেনসিভ। তারা খুবই ভয় পেয়ে গেছিল যে আমাদের কি স্ট্যাটাস থাকবে এই কান্ট্রিতে, রাইট? তো সাধারণ, খুবই সাধারণ, যে কোনো একটা মুসলিম কান্ট্রিতে যদি এরকম একটা জিনিস আসে তো ডেফিনেটলি আমরাও এই ভয় পাওয়াটা খুবই সাধারণ, বা কোনো শিখ কান্ট্রিতে যেখানে যদি এরকম কিছু উঠে আসে, তো এটা খুবই সাধারণ প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে যে আমাদের সিচুয়েশন কি হতে পারে এই ক্রিপস প্রপোজালের থ্রু দিয়ে, ঠিক আছে? তো ওই জন্য এরা রিজেক্ট করে দিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কেন রিজেক্ট করেছিল ক্রিপস প্রপোজাল? তার কারণ হচ্ছে, যেই কারণটা প্রথম হিন্দু সভার কারণ ছিল সেটা এদেরও কারণ, দ্যাট ইজ দ্য প্রভিন্সেস রাইট টু সেপারেটলি ফর্ম ইউনিয়ন অ্যাজ দিস উড ড্যামেজ দ্য ন্যাশনাল ইউনিটি। মানে যে কোনো প্রভিন্সেস যদি নিজের সেপারেট রাজ্য তৈরি করে নেয়, নিজের সেপারেট সংবিধান তৈরি করে নেয়, তাহলে ভারতের একতা, ভারতের ন্যাশনাল ইউনিটি কোথায় থাকবে? থাকবে না, সব আলাদা আলাদা স্টেট হিসেবে চলে আসবে, ঠিক আছে? এই জন্য अगेंस्टे ছিল। আচ্ছা, দ্বিতীয়ত, গভর্নর জেনারেল পাওয়ার বিং রিটেন্ড অ্যাজ अगेंस्ट হিম বিং অনলি এ কনস্টিটিউশনাল হেড। মানে উনি সাংবিধানিক হেড হয়ে থাকবেন আর ওনার পাওয়ারটাকে রিটেন করে, এটার अगेंस्टे ছিল হচ্ছে আইএনসি, যে আমাদের সংবিধান, আমাদের দেশ, আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস,
আমাদের ইন্ডিয়ান ইউনিয়ন, সেখানে গভর্নর জেনারেল পাওয়ারটা কেন থাকবে? গভর্নর জেনারেল এর পাওয়ারটা কি? গভর্নর জেনারেল হচ্ছেন ওই ব্যক্তিত্ব বা ওই পোস্ট যে একটা প্রভিন্সেস বা একটা রাজ্যকে পরিচালনা করতো সেখানকার সেই সময়। ঠিক আছে। থার্ড পয়েন্ট, দে অলসো প্রোটেস্ট দ্য ল্যাক অফ শেয়ার ইন ডিফেন্স। মানে ডিফেন্সে আমাদের কোনো হাত থাকছে না যতদিন না পুরোপুরি সংবিধান চলে আসছে বা সংবিধানকে আমরা সেট আপ করছি, সেখানে ডিফেন্সে আমাদের কোনো হাত থাকছে না। মানে ব্রিটিশারদের মূল নীতি কি ছিল, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডিফেন্সের যে আমাদের প্রয়োজনটা আছে সেখানে ভারতীয়দের কোনো অব্লিগেশন থাকবে না, পুরো ডিফেন্স সিস্টেমটাকে আমরা নিজের মতন করে ইউজ করব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কাজে লাগাবো। সেখানে ভারতীয়রা যারা কোনোভাবেই নিজের নাক না গলাতে পারে। ঠিক আছে। সো দিস ওয়াজ দ্য হোল থিং। এই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিজেক্ট করেছিল ক্রিপস মিশন। মুসলিম লীগ কেন রিজেক্ট করলো ক্রিপস মিশন? ওনারা পছন্দ করেননি সিঙ্গেল, নাও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উল্টোটা। সেটা কি? সেটা হচ্ছে সিঙ্গেল ইউনিয়ন অফ ইন্ডিয়া। মুসলিম লীগ বরাবর চেয়েছিল যে সেপারেট স্টেট হবে মুসলিমদের জন্য, সিঙ্গেল ইউনিয়ন অফ ইন্ডিয়া হবে না। ঠিক আছে। দ্য প্রোটেস্ট अगेंस्ट দ্য মেথড ফর দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েশন, যেইভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট করা হচ্ছে এই মেথড দ্বারাও अगेंस्ट ছিলেন উনি। ঠিক আছে। এন্ড আরেকটা কিসের अगेंस्ट ছিলেন উনি? আরেকটা अगेंस्ट ছিলেন যে টু ডিসাইড অন দ্য প্রভিন্সেস নিজের থেকে ডিসাইড করবে সে ইন্ডিয়ার সাথে যুক্ত হবে নাকি আলাদা থাকবে। রাইট। তো এটা মানে উনি চেয়েছিলেন যে যে প্রভিন্সেস গুলো ওনার পছন্দ বা যেখানে যেখানে মুসলিম মেজরিটি আছে সেই প্রভিন্সেস গুলোকে আমরা নিজের থেকেই নিয়ে নেব। পার্টিশন যদি হয় তো ওনার ইচ্ছে মতো হবে, যে প্রভিন্সেস গুলো ওনার পছন্দ, যেমন ওয়েস্ট পাকিস্তান, পাঞ্জাব, ওয়েস্ট পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, এই রাজ্যগুলোকে উনি চেয়েছিলেন একসাথে একত্রিত করে, এগুলো মুসলিম মেজরিটি স্টেট ছিল, এগুলোকে একত্রিত করে উইথাউট দ্য পাওয়ার, মানে তখন যে প্রভিন্সেস যে পাওয়ার আছে তার কনসেন্ট ছাড়াই যেন এটাকে ওনার সাথে অ্যাড হয়ে যায়। কিন্তু এই প্রপোজালে কি মেনশন করা হয়েছিল? এই প্রপোজালে মেনশন করা হয়েছিল যে রাজ্য চায় সে ভারতের সাথে যুক্ত হতে পারে, যে রাজ্য চায় সে আলাদা থাকতে পারে বা নিজের সংবিধান নিজের থেকে বাড়াতে পারে। ঠিক আছে। তো এটারও अगेंस्ट উনি ছিলেন। এই তিনটে কারণ ছিল এই জন্য ক্রিপস মিশন ফেল হয়ে যায়। রাইট। সো দিস ওয়াজ দ্য অ্যানালিসিস অফ দ্য হোল টপিক। এখন পর্যন্ত 1934 থেকে নিয়ে 1942 পর্যন্ত। ঠিক আছে। ক্রিপস মিশন যখন ফেল হয়, গান্ধীজি লঞ্চ করেন দ্য ফাইনাল ব্লো টু দ্য ব্রিটিশ সিস্টেম, যেটাকে আমরা জানি দ্যাট ইজ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। আর সেটা লঞ্চ করেন আগস্টের 1942 সালে উইথ এ স্লোগান, যার মধ্যে স্লোগান থাকে ডু অর ডাই স্লোগান। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা যেগুলো পড়বো সেটা আমি পরে বলছি। তার আগে আমি পুরো জিনিসটাকে একবার রিক্যাপিচুলেট করে নিতে চাই। আমি চাই তোমরা যেখানে খাতায় নোটস বানিয়েছো সেটা দেখে বা একবার চোখ বন্ধ করে আমি বলে যাবো, একবার করে জাস্ট পিকচার্স কিউ করো, একবার ভাবার চেষ্টা করো যেগুলো আমি বলেছি। তো আমি প্রথম থেকে স্টার্ট করছি। তোমরা চাইলে নিজের নোটস গুলোকে একবার গুছিয়ে নাও, ভালো করে একবার দেখে নাও। স্টার্ট করছি আমি একবার রিক্যাপিচুলেশন অফ দ্য হোল টপিক ফ্রম দ্যাট ইজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ Indian Constitution from 1934 to 1942, right? Okay. 1934 first event ki Manavendranath Roy was a founder of the Communist Party of India and Mexican Communist Party. He was a very eminent political communist leader. Uni prothom chile who first promulgated the idea of having our own constitution, আমাদের নিজের সংবিধানের প্রয়োজন, সেটা উনি প্রথম এই আইডিয়াটা নিয়ে এসেছিলেন। 1935 সালে এই আইডিয়াটাকে আমরা অ্যাডপ্ট করে নিই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাকে অ্যাডপ্ট করে নেয় নিজের প্রোপাগান্ডাতে। রাইট। 1940 সালে আসে অগস্ট অফারের সময় প্রাইম মিনিস্টার কে ছিল? উইনস্টন চার্চিল। আগস্ট অফারের সময় ভাইসরয় কে ছিল? ভাইসরয় ছিল লর্ড লিথগো, ওয়াজ দ্য ভাইসরয় জেনারেল। অগস্ট অফারে আমাদেরকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়েছিল এবং যে বিভিন্ন পয়েন্ট গুলো আমি বলেছি ওখানে। অগস্ট অফার ফেল হয়ে যায়। অগস্ট অফার ফেল হয়ে যাওয়ার কারণে 1940 সালে অক্টোবর মাসে লঞ্চ করেন মহাত্মা গান্ধী ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের আমরা দেখেছি দিল্লি চলো মুভমেন্ট বা প্রথম সত্যাগ্রহী ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী ছিলেন হচ্ছে বিনোবা ভাবে প্রথম সত্যাগ্রহী ছিলেন। সেকেন্ড সত্যাগ্রহী ছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু, সেটা 1940 সালে। তারপরে 1942 সালে কি হয়? 1942 সালে ব্রিটিশ সাম্রাজ্যতে বার্মা হাত ছাড়া হয়ে যায় ব্রিটিশের হাত থেকে। আচ্ছা, অ্যালাইজের প্রেসার থাকে, মানে রাশিয়া, ইউএসএ এবং চায়না প্রেসারাইজ করে যাতে ব্রিটিশ ইন্ডিয়াকে কনভিন্স করতে পারে যাতে ইন্ডিয়ানসরা ব্রিটিশকে সাপোর্ট করে ওয়ার্ল্ড ওয়ার 2 তে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধতে। আর একটা পয়েন্ট ছিল ইন্ডিয়ানদের সাপোর্ট ব্রিটিশের খুবই প্রয়োজন ছিল। আরেকটা পয়েন্ট কি ছিল? জাপানিজরা যে কোনো সময় ইনভাইট করতে পারতো ইন্ডিয়াকে, তো এটাও একটা প্রবলেমেটিক সিচুয়েশন ছিল ব্রিটিশদের কাছে।
এই সবকটা প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ব্রিটিশরা কি নিয়ে এসেছিল? ক্রিপস প্রপোজাল, রাইট? সো ক্রিপস প্রপোজালের মেম্বার কারা ছিল? 3 জন মেম্বার ছিল। 3 জন মেম্বার কে কে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি একজন হাউস অফ কমন্স এর লিডার ছিলেন এবং ওয়ার ক্যাবিনেটের মেম্বার ছিলেন। দ্বিতীয়ত কে ছিল? দ্বিতীয় ছিল যে প্যাট্রিক লরেন্স, স্যার প্যাট্রিক লরেন্স, উনি হচ্ছেন স্টেট সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া। থার্ড মেম্বার কে ছিলেন? থার্ড মেম্বার হচ্ছে এডি আলেকজান্ডার, হি ওয়াজ দ্য ভাইসরয় জেনারেল অফ অ্যাডমিরালিটি। ওকে, they were the members of this Cripps mission. Cripps mission মেম্বার ছিল এরা 3 জন। ফাইন, এবারে ক্রিপস মিশন যখন আসলো, ক্রিপস মিশনের প্রপোজাল গুলো আমরা দেখেছি 1942 সালে। ক্রিপস মিশনের প্রপোজাল গুলো রিজেকশন হয়। সবাইকার রিজেকশনের নিজস্ব কারণ থাকে, যেরকম শিখরা রিজেক্ট করে, তাদের কারণ হচ্ছে কি, যদি পার্টিশন হয়, কোনো কারণে যদি পার্টিশন হয়ে যায়, তাহলে পাঞ্জাব পুরোপুরি চলে যাবে পাকিস্তানের হাতে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিজেক্ট করে কেন? ডিফেন্স অফ শেয়ার অফ ডিফেন্স চলে যাবে ব্রিটিশের কাছে। আর হচ্ছে গভর্নর জেনারেলের পোস্টটাকে ফিক্স নন অডিটেড রাখা হচ্ছে কেন? দ্বিতীয়ত মূল কারণ যেটা, যে কোনো স্টেট নিজের থেকে নিজের রাজ্য বানাতে পারে, বা সে যদি ইন্ডিয়ান ডমিনেন্টকে জয়েন না করতে পারে, সে চাইলে নিজের আলাদা রাজ্য তৈরি করতে পারে, আলাদা ইউনিয়ন তৈরি করতে পারে এবং আলাদা সংবিধান বানাতে পারে। এই কারণটাই ছিল হিন্দু মহাসভার, এই জন্য তারা রিজেক্ট করে। ইন্ডিয়ান মুসলিম লীগ কেন রিজেক্ট করে? তারা পুরোপুরি এগেইনস্টে ছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এক ইন্ডিয়া বা একত্রিত ইন্ডিয়ার এগেইনস্টে, রাইট? যারা ডিপ্রেসড ক্লাস ছিল তারা কেন এগেইনস্টে ছিল? তারা ভাবছিল যে এরকম একটা হিন্দু মেজরিটি স্টেটে, যেখানে পুরোটাই মেজরিটি হচ্ছে হিন্দু, সেখানে আমাদের অবস্থা কি হয়ে দাঁড়াবে সংবিধানের পরে বা ভারত স্বাধীন হওয়ার পরে বা ভারতের নিজস্ব অটোনমাস সিস্টেম আসার পরে, এটা নিয়ে তারা ভয় ছিল, ওই জন্য তারা এটার এগেইনস্টে গেছিল। তো মোটামুটি এতগুলো কারণের জন্য ফেল হয়ে যায় আমাদের ক্রিপস মিশন। ক্রিপস মিশন ফেল হওয়ার কারণে গান্ধীজি লঞ্চ করেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এবং কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্লোগান কি ছিল? ডু অর ডাই। কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ হয় আগস্টের 1942 সালে। সো দিস ওয়াজ দ্য অ্যানালিসিস অফ দ্য হোল টপিক টিল 1942। যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তারপরে এটা ক্যাবিনেট মিশন প্ল্যানের সাথে সাথে আমাদের শেষ হয়ে যাবে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাইট? ক্যাবিনেট মিশন প্ল্যানেই আমাদের শেষ, এবং ওখান থেকেই ক্যাবিনেট মিশন প্ল্যান থেকেই শুরু আমাদের ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছিল, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি যারা সংবিধান বানিয়েছিল, তার যে কমিটিজ মেম্বার্স, কতজন মেম্বার ছিল, এর ডিটেলস, প্রিয়াম্বল মানে আমাদের প্রস্তাবনা, সাংবিধানিক প্রস্তাবনা, তার ব্যাপারে ডিসকাস করব, এবং সংবিধান বানানোর সময় কোন ফরেন সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো ডিসকাস করব। নেক্সট ক্লাসের নাম হচ্ছে ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। Thanks for listening and thanks for watching the video. If you have, once again, if you have liked the video, please like, please share, and please do comment. If you have any queries, please mention in the comment section. যদি কোনো queries বা কোনো question বা কোনো doubt থেকে থাকে comment section রাখো, utmost try করব একদিনের মধ্যে reply করার, right? Thank you so much for watching the video. Have a good day. তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং নিচের দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট আপডেটস এবং ভিডিওজের জন্য।